ইসিতে ব্রাহ্মণবাড়িয়ার সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে হাতাহাতি। বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, বাগেরহাট ৪ আসনে সীমানা বহাল দাবিতে হরতাল। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উচ্ছ্বাস। রাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু। জাকসুর মনোনয়নপত্র বাছাই কাল। চলতি সপ্তাহে রোডম্যাপ ঘোষণা চাকসুর। রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু। রাজনীতিবিদ সহ ৪০ দেশের প্রতিনিধির অংশগ্রহণ। কাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এবং দীর্ঘ অপেক্ষার অবসান। গাজীপুরে খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের 18 কিলোমিটার। থাকছে না ইউটার্ন। যানজট কমায় গতি আসবে অর্থনীতিতেও। বাংলা সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসির শুনানিতে মারামারি করেছে বিএনপি ও এনসিপি। সিসির সামনে একে অপরকে কিল ঘুষি বাড়েন দুপক্ষের লোকজন। পাল্টাপাল্টি অভিযোগ করেন দুই দলের নেতা রুমিন ফারহানা ও মোহাম্মদ আতাউল্লাহ। পরে ইসিতে সংবাদ সম্মেলন করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির দফতর সম্পাদকের ভূমিকা পালন করছে কমিশন। সিসির কাছে সুষ্ঠু বিচারও চান তিনি। সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে নজিরবিহীন ঘটনার সাক্ষী হল নির্বাচন কমিশন। ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের আপিল শুনানি ঘিরে মুখোমুখি অবস্থান নেয় বিএনপি ও এনসিপি। সিইসির সামনে কিল ঘুষি হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। উদ্বুদ্ধ পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে শুনানি। বহু চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ইসি কর্মকর্তারা। মারামারির ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন বিএনপি নেতা রুমিন ফারহান ও এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহ। খালেদা জিয়া বারবার বলেছেন ২০০৮-এর আগের সীমানায় আমরা ফিরে যেতে চাই। বিএনপির দাবি ছিল ২০০৮-এর আগের সীমানায় ফিরে যাওয়া। বাংলাদেশের আমি এই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের মানুষের জন্য আমি লড়াই করব। আমরা এই ৩টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সাথে রাখার জন্য আমরা আবেদন জানিয়েছি। হাতাহাতির ঘটনায় ইসিতেই সংবাদ সম্মেলন করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কমিশন বিএনপির দপ্তর সম্পাদকের ভূমিকা পালন করছে অভিযোগ করে সিইসির কাছে বিচার চান তিনি। আজকের নির্বাচন কমিশনের যে ভূমিকা রেখেছেন, আমরা সেই ভূমিকাকে আমরা সবসময় প্রশ্নবিদ্ধ আমরা করে এসেছি। আমরা পুলিশকে দেখেছি এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা দেখলাম পুলিশ আমাদের নেতা কর্মীদেরকে আমাদের কিভাবে নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে, অন্যদিকে বিএনপির নেতা কর্মীদেরকে কিভাবে ফ্রি এক্সিট দিয়েছে। এবং এই নির্বাচন কমিশন কতিপয় পার্টির এটা পার্টি অফিস হয়ে গিয়েছে। ইসি জানায় নিরপেক্ষভাবে পেশাদারত্বের সঙ্গে সীমানা পুনর্নির্ধারণের কাজ চলছে। শুনানির জন্য আজকে আমরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী এবং লক্ষ্মীপুর জেলার যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া ২, ৩ এবং ৫, কুমিল্লা ১, ২, ৬, ৯, ১০, ১১, নোয়াখালী ১, ২, ৪, ৫, চাঁদপুর ২, ৩, ফেনী ৩, লক্ষ্মীপুর ২ ও ৩ আসনগুলোর সীমানার বিষয়ে আমরা আলোচনায় আপনাদের কথা মতামত শুনব। বুধবার পর্যন্ত চলবে সীমানা পুনর্নির্ধারণের শুনানি। এরপর দাবি আবেদন আপত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে 4টি আসন পুনর্বহালের দাবিতে সর্বাত্মক হরতাল অবরোধ কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। এতে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। এদিকে বরগুনায় 3টি আসন পুনর্বহাল এবং যশোরে 2টি আসন পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। স্লোগানে মুখর রাজপথ। বাগেরহাটে 4টি সংসদীয় আসনই বহাল রাখার দাবি সর্বদলীয় সম্মিলিত কমিটির। মহাসড়কের অন্তত 10টি পয়েন্ট আটকে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও।
আন্দোলনকারীদের অভিযোগ, সুন্দরবন, ৬০ গম্বুজ মসজিদ সহ বিভিন্ন ঐতিহ্য থাকার পরও জেলার আসন সংখ্যা কমিয়ে দিতে ষড়যন্ত্র করছে স্বার্থন্বেষী মহল। 4টি আসনই থাকবে, এর কোনো বিকল্প কোনো কিছুই নাই। আমরা এই আঞ্চলিক স্বার্থ রক্ষা করার জন্য লাগে জীবন দেব। সড়ক অবরোধে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। জরুরি এলপি গ্যাস মার্কেটিং এ দেওয়ার জন্য, কিন্তু এখানে আইসে দেখি যে রাস্তা বন্ধ। পতিত স্বৈরাচারকে দেখে বুঝতে পারি যে জনদুর্ভোগ করে কোনো আসলে জনগণের মনে নিজেদের জন্য ঘৃণা তৈরি করে আসলে কোনো জায়গা করা যায় না। যশোর ৩ ও যশোর ৬ আসন পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও করেন ভোটাররা। পরে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন তারা। কেশবপুরের সাথে যে 3টি ইউনিয়ন নিতে চাচ্ছে, সেই 3টি ইউনিয়নের জনগণ খুশি উঠেছে। আমাদের মূল দাবি হচ্ছে আমাদের যেটা আছে এটা বহাল থাকবে, পরিবর্তন হবে না। এছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বরগুনায় 3টি সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানিয়ে মানববন্ধন করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ফাহরি ফারজানা, সময় সংবাদ। ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচন ঘিরে উৎসব মুখর দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাকসুতে শুরু হয়েছে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সোমবার হবে মনোনয়নপত্র বাছাই। এদিকে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে সরব বিভিন্ন ছাত্র সংগঠন। তবে চলতি সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ পাওয়া যাবে বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট নির্বাচনের ডামাডোল বইছে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ। রোববার সকালে শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম, যা চলে বিকেল 4টা পর্যন্ত। প্রথম দিনে বেশ কয়েকটি ফর্ম বিতরণ করা হয়। এবার কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি 300 টাকা এবং হল সংসদের জন্য ফর্মের মূল্য 200 টাকা নির্ধারণ করা হয়। মনোনয়নপত্র বিতরণ চলবে 26 আগস্ট বিকেল 4টা পর্যন্ত। আর 28 আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 15 সেপ্টেম্বর। দলীয় স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে শুধুমাত্র এবং শুধু শিক্ষার্থীদের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই। আমি আসলে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি, আমি তাই সাধারণভাবেই স্বতন্ত্রভাবেই নির্বাচন করছি। যৌক্তিক দাবিগুলো নিয়ে যাতে রাকসু নির্বাচনটা স্বতঃস্ফূর্ত ফেস্টিভ মুডে হয়, সেটা আপনার আমার সকলের কাম্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সোমবার। এরপরই খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের তারিখ 26 ও 27 আগস্ট। এরপর 29 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা। ভোট গ্রহণ হবে 11 সেপ্টেম্বর। এখন পর্যন্ত শিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নামে 2টি প্যানেল ঘোষণা করা হয়েছে। আমরা এই বার্তাটি দিতে চাই যে আমরা আসলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। এদিকে দীর্ঘ 35 বছর ধরে হদিস নেই চাকসু নির্বাচনের। এ নিয়ে আন্দোলন করছে বিভিন্ন ছাত্র সংগঠন। প্রশাসনের গড়িমসির অভিযোগ তুলে তারা অবিলম্বে তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন। প্রশাসন যদি আবার তফসিল ঘোষণার ক্ষেত্রে যদি বিলম্ব করে কিংবা দেরি করে, সেক্ষেত্রে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। প্রত্যেকটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে তফসিল ঘোষণা করে ফেলেছে, কিন্তু আমাদের এখানে কিছু হচ্ছে না। সকলের দাবি হচ্ছে এমফিল পিএইচডি বাদ দিয়ে শুধুমাত্র রানিং স্টুডেন্টের মাধ্যমে চাকসু নির্বাচন করা হোক। দীর্ঘ সময় পর্যায়িত হচ্ছে, আমি আশাবাদী সমাজকে আমেজ কাজ করবে। আমরাও ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবির সবাইকে সাথে নিয়ে আমরা চাকসু করব। তবে এ সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ পাওয়া যাবে বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 1-2 দিনের মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নেব এবং আমরা এই সপ্তাহের মধ্যে তোমাদেরকে একটা পজিটিভ নিউজ আমরা দিতে পারব। 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 70 সালে প্রথম চাকসু নির্বাচন হয়। 58 বছরে মাত্র 6 বার অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন। সবশেষ হয় 1990 সালে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রত্যাবাসন প্রক্রিয়া টেকসই সমাধানের লক্ষ্যে কক্সবাজারে শুরু হলো 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। উখিয়ার ইরানিতে হোটেল বে ওয়াচে টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শীর্ষক এ স্টেক হোল্ডার্স ডায়ালগ যৌথভাবে আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর। সম্মেলনের প্রথম দিন বিকেলে বিদেশি অংশীদারদের সঙ্গে সরাসরি মত বিনিময় করছেন রোহিঙ্গার প্রতিনিধিরা। এতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং 40টি দেশের প্রতিনিধি। আছেন জাতিসংঘ সহ রোহিঙ্গা নিয়ে কাজ করা সব অংশীজন। সম্মেলন থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ খুঁজবেন তারা। কাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মেলনে যোগ দেবেন। আর শেষ দিন 26 আগস্ট মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি অতিথিরা।
আন্তর্জাতিক সহায়তা বাড়ানো সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে সম্মেলনে। আন্তর্জাতিক সম্মেলনের বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজার ইনানিতে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছে তার কাছে। আমার পেছনে মঞ্চে যে ছেলেটি বক্তব্য দিচ্ছেন তিনি হচ্ছেন মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর একজন। তিনি এখানে কথা বলছেন এবং তার সামনে যারা বসে আছেন, যারা শুনছেন, তারা হচ্ছে বাঘা বাঘা কূটনৈতিক এবং হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত এই রোহিঙ্গা ইস্যুতে কাজ করা প্রতিনিধিরা। যারা তাদের কথা শুনছেন তারা নোট করছেন এবং হচ্ছে তাদের সরাসরি তাদের মন্তব্য নিয়ে তারা আসলে এটার একটি দিক নির্দেশনামূলক পলিসি নির্মাণ করতে চান, তার উপর ভিত্তি করে রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে তাদের দেশ মিয়ানমার সেখানে যাতে সম্মানজনক প্রত্যাবাসন তাদেরকে করানো যায়। ইতিমধ্যেই এই সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের উচ্চ প্রতিনিধি দল এবং একই সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা। তারা এখানে এসে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে তারা কথা বলছেন, সরাসরি তাদের সামনে শুনছেন। তারা আসলে আমরা শুনছিলাম যে রোহিঙ্গা প্রতিনিধি যারা আছেন তারা আসলে তাদের কি নির্মম ঘটনা তাদের উপরে ঘটেছে সেই নির্যাতনের বর্ণনা তারা দিচ্ছিলেন। তারা অনেকে বলছিলেন যে তাদের আত্মীয় স্বজন, মা বাবা সবাইকে আসলে খুন করে ফেলা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে বাড়িঘর, পাশাপাশি হচ্ছে যে তাদেরকে এখান থেকে ভিটা মাটি থেকে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, চালানো হয়েছে নির্যাতন। তারা বলছেন যে আসলে এখন সময় এসেছে তাদের ফিরে যাওয়ার তাদের মাতৃভূমিতে, কিন্তু তারা বলছেন তাদের যতক্ষণ পর্যন্ত সেখানে ফিরে যাওয়ার পর তাদের যে নিরাপত্তা এবং হচ্ছে তাদের ভূমি ফেরত পাওয়ার যে সম্ভাবনা সেই জায়গাটুকু যতক্ষণ পর্যন্ত তৈরি না হচ্ছে ততক্ষণ তারা আসলে ফিরে যেতে চাচ্ছেন না। তারা সেই দাবি তারা তুলছেন। এখন পর্যন্ত যতগুলো রোহিঙ্গা কমিউনিটি থেকে যারা এখানে এসেছেন প্রতিনিধি, তাদের যে বক্তব্য আমরা শুনছিলাম, প্রথমত তারা হচ্ছে তুলে ধরছিলেন তাদের নির্যাতনের কথা এবং তারা নিরাপত্তা এবং তাদের ভূমি ফেরত পাওয়ার অধিকার তারা চাচ্ছেন। বাংলাদেশের তরফ থেকে এই 3 দিনের যে সম্মেলন সেখান থেকে আসলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের টেকসই পথ খুঁজে বের করা হবে, সেই একটি পলিসি নির্মাণ করা হবে বলে তারা আসলে প্রত্যাশা করছেন। এখান থেকে 5টি বিষয় আলোচনা হবে যেগুলো নিয়ে পরবর্তী সময়ে বাংলাদেশের তরফ থেকে কূটনৈতিক পলিসি নির্মাণ করা হবে। এই ছিল আমার কাছে কনফারেন্সের প্রথম দিনের সর্বশেষ। রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সবশেষ জানতে এতক্ষণ ছিলাম কক্সবাজারে। বাংলা সময় থাকছে। নাফ নদীতে সক্রিয় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, একদিনের ব্যবধানে 2টি ট্রলার সহ 14 জেলেকে অপহরণ, উদ্ধারে তৎপর বিজিবি। চট্টগ্রামে চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার 2জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এদিকে নিহত কিশোরের বাড়িতে চলছে শোকের মাতম। ফটিকছড়ি ঘুরে এসে শফিকুল আলমের প্রতিবেদন। কখনো গান গেয়ে আবার কখনো স্লোগান দিয়ে গণপিটুনি, চোর সন্দেহে মব সৃষ্টি করে মধ্যযুগীয় কায়দায় হত্যা। গত 22 আগস্ট মব নামের বর্বরতার বলি হলো ফটিকছড়ির কিশোর রেহান মাহিন। রেহানের পরিবারে এখন সুখের মাতম, পাগল প্রায় মা। স্বজনরা জানান মৃত্যুর আগে পানি চেয়েও মেলেনি। হাত দোয়ান এলে করে বিড়ি শুরু দিদি এলে এলে শুধু ইদিয়ারে বাজে ইদিয়ারে বাজে আর আপটা টিও লাগ দুনো সম্পত্তি লাগ দুনো কিছু লাগ দুনো গত শুক্রবার রাতে শহর থেকে ফিরছিল 3 বন্ধু রেহান, মানিক ও রাহাত। রাত 3টার দিকে কাঞ্চননগর নিজ বাড়ির পাশে চোর সন্দেহে সেতুর রেলিং এর সঙ্গে হাত পা বেঁধে 3 জনকে গণপিটুনি দেয়া হয়। নিজ দোকানের সামনেই ভোরে পানি করে নিস্তেজ হয়ে মারা যায় রেহান। সকালে যখন ও পানি যাচ্ছে, আঙ্কেল আমাকে একটু পানি দাও, ফুফি আমাকে একটু পানি দাও, তখন এলাকার কয়েকজন লোক ওকে পানি দেওয়ার জন্য চেষ্টা করছে, তো নোমান পানি দিতে দেয় না। যে লোকগুলো আছে এগুলোর সবাই ফাঁসি চাই, আমরা 5টা লোক আছে, মেইন আসামি 5 জন আছে। ঘটনার পরে নিহতের মা বাদী হয়ে মামলা করলে 5 আসামির মধ্যে নোমান ও আজাদকে গ্রেফতার করে পুলিশ। পলাতক রয়েছে নাজিব মাস্টার, মহিউদ্দিন ও তৈয়ব। বাকি 3 জনকে ধরার অভিযান অব্যাহত আছে এবং যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে তারা বিজ্ঞ আদালতে ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে অলরেডি জবানবন্দি দিয়েছে। আইন ও সালিশ কেন্দ্র বলছে গত 10 মাসে দেশে 172 জনকে বিভিন্ন অপবাদে মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। একদিনের ব্যবধানে সাগর থেকে ফেরার পথে টেকনাফের নাফ নদী থেকে আবারও
দুটি ট্রলার সহ 14 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করে কায়ুকখালী বোট মালিক সমিতি। ঘাটে ফেরার সময় নাইখংদিয়া এলাকা থেকে দুটি ট্রলার সহ 14 মাঝি মাল্লাকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর আগে শনিবার দুপুরে একই এলাকা থেকে নৌকাসহ 12 জেলেকে ধরে নিয়ে যায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। চলতি মাসে আরও 2 দফায় 7 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। বাংলা সময় আরও থাকছে। চাহিদা বাড়ায় ভারত থেকে কাঁচামরিচ আমদানি বেড়েছে। বেনাপোল বন্দর দিয়ে 1 মাসে এসেছে 1356 মেট্রিক টন। দাম না কমায় ক্ষোভ ক্রেতা। গাইবান্ধায় পারিবারিক কবরস্থান থেকে এক রাতেই চুরি হয়েছে 30টি কঙ্কাল। এ ঘটনায় কাউকে আটক করা যায়। এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্ক। সকালে সাগারটার কচুয়া ইউনিয়নের একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়টি নজরে আসে স্বজনদের। পরে পার্শ্ববর্তী আরও 2টি এলাকার পারিবারিক কবরস্থানের একাধিক কবর খোঁড়া অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে মধ্যরাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোর চক্র এলাকায় হানা দিয়ে চুরি করে কঙ্কালগুলো। স্বজনের কঙ্কাল রক্ষায় প্রশাসনের সহায়তা চেয়েছেন এলাকাবাসী। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ। কক্সবাজারের মহেশখালীতে মৎস্য ঘের থেকে তুলে নিয়ে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় গতরাতে কালারমার ছড়া ইউনিয়নে একটি মৎস্য ঘেরে হানা দেয় দুর্বৃত্তরা। এ সময় ঘেরের কর্মচারীদের মারধর করে মাছ সহ অন্য মালামাল লুট করে। চলে যাওয়ার সময় একজনকে তুলে নিয়ে যায় তারা। খবর পেয়ে রাতে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। ভোরে কাউলার ব্রিজ এলাকায় বাঁশ ছাড়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গোষ্ঠীগত এবং রাজনৈতিক দ্বন্দ্বের কারণে পূর্ব শত্রুতার জেরে খুন হয়েছে ধারণা পুলিশের। ক্রেতা সংকটে হিলি স্থলবন্দরে কমেছে আমদানিকৃত কাঁচা মরিচের দাম। প্রতি কেজি কাঁচা মরিচের দাম কমেছে 80 টাকা পর্যন্ত। হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানায় চলতি মাসে 22 তারিখ পর্যন্ত 159 ট্রাকে 1308 মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। কিন্তু বৈরী আবহাওয়ায় দেখা দিয়েছে ক্রেতা সংকট। এতে মাত্র 2 দিনের ব্যবধানে 180 টাকা কেজির কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। ফলে ক্রেতারা সন্তুষ্ট থাকলেও নাখোশ আমদানিকারকরা। গাজীপুরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের 18 কিলোমিটার অংশ খুলে দেওয়া হলো। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। এবারও এই এক্সপ্রেসওয়েতে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে থাকছে না কোনো ইউটার্ন। যানবাহনের ধরন অনুযায়ী টোল নির্ধারণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। দীর্ঘ অপেক্ষার পর এবার উদযাপনের পালা। খুলে দেয়া হলো বহুল প্রত্যাশিত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের 18 কিলোমিটার এলাকা। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান। এর মাধ্যমেই শুরু দেশের যোগাযোগ ব্যবস্থার নতুন অধ্যায়ের। গতি আসবে অর্থনীতিতেও। এর আগে এক আলোচনা সভায় বড় শহরগুলোর যানজট এড়াতে বাইপাস সড়কের গুরুত্ব তুলে ধরেন উপদেষ্টা। এই ধরনের বাইপাস আমাদেরকে করতে হবে যাতে আমরা বড় শহরগুলোকে যানজট থেকে মুক্ত করতে পারি এবং সড়ক নির্মাণের যে টেকনোলজি সেটা পরিবর্তন করতে হবে যাতে বছর বছর যাতে রাস্তা খারাপ না হয়ে যায়। বাধাহীন এ যাত্রায় অংশ নিতে বড় পণ্যবাহী ট্রাককে গুনতে হবে 700 টাকা, আর প্রাইভেট কারের জন্য নির্ধারণ করা হয়েছে 150 টাকা। আপাতত এই সড়কের আংশিক খোলা হলেও পুরো প্রকল্পের সুবিধা পেতে হলে অপেক্ষা করতে হবে 26 সালের জুন মাস পর্যন্ত। আজকে আমরা আমাদের এই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পের 18 কিলোমিটার অংশ জনগণ যাতে টোল দিয়ে চলাচল করতে পারে এই জন্য আজকে খুলে দেওয়া হচ্ছে এবং আগামী জুন 26-এর মধ্যে আমাদের কনস্ট্রাকশন শেষ হয়ে যাবে বলে আমরা আশা করছি। গাজীপুরের ভোগড়া থেকে মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার 4 লেনের এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয় 2021 সালে। প্রায় 3,500 কোটি টাকার এই প্রকল্পে থাকছে 40টি আন্ডারপাস, 3টি ব্রিজ, একটি ইন্টারসেকশন এবং একটি ফ্লাইওভার। কাগজে কলমে দেশের দ্বিতীয় বৃহত্তম এক্সপ্রেসওয়ে হলেও এই সড়কে ব্যবহার করা হয়েছে সবচেয়ে আধুনিক প্রযুক্তি। একে একে ব্যবহার করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ক্লাউড কম্পিউটিং সিস্টেমও, যা পুরোদমে চালু হলে দেশের যোগাযোগ খাতে নতুন এক মাত্রা যোগ হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসিতে ব্রাহ্মণবাড়িয়ার সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে হাতাহাতি, বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ।
বাগেরহাট 4 আসনে সীমানা বহাল দাবিতে হরতাল। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উচ্ছ্বাস। রাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু। জাকসুর মনোনয়নপত্র বাছাই কাল। চলতি সপ্তাহে রোড ম্যাপ ঘোষণা জাকসুর। এবং রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু। রাজনীতিবিদ সহ 40 দেশের প্রতিনিধির অংশগ্রহণ। কাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এই ছিল বাংলা সময়। সঙ্গে থাকুন সময়।